নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আবহবিকারের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ নিয়ে। দুটি ভিন্ন প্রক্রিয়ার সংগঠিত হয় বলে আবহবিকার দুভাগে বিভক্ত, যথা যান্ত্রিক বা ভৌত আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার। এছাড়া বিভিন্ন প্রকার জীব, উদ্ভিদ ও প্রাণী আবহবিকারে সাহায্য করে। একে জৈব আবহবিকার বলে। তাহলে এখানে কি একটা হচ্ছে যান্ত্রিক, যেটা নাকি ভৌত কার্য দ্বারা আমাদের ঘাত প্রতিঘাতে হয়ে থাকে, আরেকটা রাসায়নিক, এটাও কিন্তু পরিবেশ দ্বারা সংগঠিত হয়, আর উদ্ভিদ ও প্রাণীর দ্বারা যেটা হয় সেটাকে কি বলে, জৈব আবহবিকার। তবে জৈব আবহবিকারে যান্ত্রিক ও রাসায়নিক উভয় প্রক্রিয়ার মাধ্যমেই সংগঠিত হয়। কি করে, আস্তে আস্তে আমরা আলোচনা করছি। তোমরা সবাই জানো যে ভূগোলের যদি গভীরে প্রবেশ করা যায় তাহলে ভূগোলের কিন্তু অনেক কিছুই আমরা জানতে পারবো। তাই এখানে যান্ত্রিক বা ভৌত আবহবিকারের অনেকগুলো ভাগ আছে। তো সেখানে আমি আজকে মোটামুটি একটা আলোচনা করছি যতদূর সম্ভব হয়। আচ্ছা, সংজ্ঞা: উষ্ণতার তারতম্য, উষ্ণতা, শুষ্কতা পার্থক্য, শিলাস্তরের চাপের প্রভেদ, তুষার ও লবণের কেলাস গঠন, জৈবিক কার্যকলাপ ইত্যাদি প্রভাবে শিলার আবহবিকার ঘটলে তাকে কি বলা হয়, যান্ত্রিক বা ভৌত আবহবিকার। তাহলে ভৌত আবহবিকারের উপাদানগুলো কি কি? সমস্ত কিন্তু পরিবেশের যেমন উষ্ণতার তারতম্য হয়, গরম ঠান্ডা, হঠাৎ প্রচণ্ড গরম, হঠাৎ প্রচণ্ড ঠান্ডা, শুষ্কতা, তারপর শিলাস্তরের চাপের প্রভেদ, বিভিন্ন শিলা বিভিন্ন রকম করে গরম হয়। যেমন বালি গরম হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেখানে তুমি যদি কোয়ার্টজাইট বা অন্য মার্বেল পাথর, সেটা গরম হতে কিন্তু কিছুক্ষণ টাইম বেশি লাগে। তো সেই জন্য শিলাস্তরের চাপের প্রভেদ হয়। তুষার ও লবণের কেলাস গঠন, তুষার যেখানে জমা থাকে সেখানে, বা যেখানে তোমার অতিরিক্ত বৃষ্টিপাত হয় সেইখানের যে লবণের কারণে, জলের মধ্যে লবণের আধিক্যের কারণে যে কেলাস গঠন হয়, জৈবিক কার্যকলাপ ইত্যাদির প্রভাবে শিলার আবহবিকার ঘটলে তাকে কি বলা হয়, যান্ত্রিক। তাহলে এইগুলো কারণ যেগুলোর জন্য প্রাকৃতিক বস্তুগুলো দায়ী থাকে, সেটাকে কি বলা হয়, ভৌত আবহবিকার। এবার তারপরে কি আছে, প্রসঙ্গ উল্লেখযোগ্য যে যান্ত্রিক আবহবিকারের ফলে শিলাসমূহের মধ্যে একমাত্র ভৌত পরিবর্তনই সংগঠিত হয়, কোনো রকম রাসায়নিক পরিবর্তন কিন্তু এখানে হয় না। ভৌত যে ভৌগোলিক গঠনটা, যেটা একটা শিলার যে ভৌগোলিক গঠন, সেটার মাত্র উপরিভাগ কিংবা ভেতরে কিংবা মাঝখানে বিভিন্ন পরিবর্তন ঘটে, ভেঙে যায়, টুকরো হয়ে যায়, বা ওটার অবস্থান্তর ঘটে, এই টাইপের ভাঙন বা পরিবর্তন দেখা যায়। তাই এ জাতীয় আবহবিকারের শিলাগুলো, উপাদানগুলো নিজস্ব ধর্ম অক্ষুণ্ণ থাকে। আমাদের একটা পাথর যদি দীর্ঘদিন জল পড়ে পড়ে সেটা যদি ভেঙে যায়, তা যেমন রাস্তার আমরা দেখতে পারি, রাস্তায় বেশি বৃষ্টিপাত হলে, বর্ষার দিনে আমরা রাস্তাগুলো ভেঙে যেতে দেখি। তো সেগুলো কি হয়, জিনিসটা কিন্তু সেটাই থাকে না, পাথরই থাকে, কিন্তু হয়তো জিনিসটা ভেঙে যায়। কিন্তু এটার কিন্তু কি, তার কিন্তু কোনো রকম পরিবর্তন, যে তার যে নিজস্ব যে গুণটার কিন্তু ধর্মটা যেটা, সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে, সেটা কিন্তু সেম থাকে। পাথরটা ভেঙে গেছে হয়তো, কিন্তু সেটা কিন্তু সেম, ওটাকে পাথরই বলা হবে, অন্য কিছু কিন্তু হয় না। কিন্তু ওটার যে ধর্ম, ওটার যা কর্ম বা ধর্ম, সেটা কিন্তু পরিবর্তন হয় না। প্রভাবিত অঞ্চল: উষ্ণ মরু অঞ্চলে, শীতল জলবায়ুযুক্ত অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রভাব সর্বাধিক। যেমন অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম জায়গার মধ্যে এই জিনিসগুলো কিন্তু অতিরিক্ত দেখা যায়। মরু অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে ধৌত প্রক্রিয়ার অনেক কম। এটা তো ঠিক কথা, মরু অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে, রাজস্থান, থর মরুভূমি, এইসব জায়গায় কিন্তু কি হয়, যে তাতে বৃষ্টিপাতের অভাবের জন্য তাতে কিন্তু নদী বাহিত বা জলবাহিত যে জায়গাটা দিয়ে সরে যাবে, সেই কাজটা কিন্তু খুব কম হয়। এখানে রাসায়নিক আবহবিকার চেয়ে যান্ত্রিক আবহবিকার বেশি হয়। এখানে রাসায়নিক
কারুকার্য করার কোনো স্থানই নেই। হ্যাঁ, এই জন্য এখানে ভৌত আবহবিকারটা বেশি হয়। আর শীত প্রধান দেশে বরফের প্রাধান্যের হেতু যান্ত্রিক আবহবিকার সঙ্গে দেখো, এবার বরফের উপরে ঢাকা পড়া থাকার জন্য সেখানে কিন্তু যান্ত্রিক আবহবিকার সেখানে যেগুলো ঘাত প্রতিঘাতে যে চেঞ্জগুলো দেখা যায় সেগুলো কিন্তু শীত প্রধান দেশে বেশি দেখা যায়। আবার যান্ত্রিক আবহাওয়ার প্রক্রিয়াসমূহ কী কী প্রক্রিয়া, যেমন এই পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হয়। 1950 খ্রিস্টাব্দে বিখ্যাত ভূবিজ্ঞানী পেরি রাইস যান্ত্রিক আবহবিকারের 5টি পদ্ধতি আলোচনা করেন। কি কি? তাপের প্রভাবে শিলার সংকোচন ও প্রসারণ। অতিরিক্ত তাপের ফলে কি হয়, যে একটা শিলা বা একটা পাথর কিন্তু সংকুচিত হবে, মানে বেড়েও যাবে, আবার সেটা কিন্তু কমে, মানে তার আকৃতিটা কিন্তু কম হয়। এখন তুমি বলবে কোথায়, কোনোদিনও তো দেখিনি পাথর বাড়তে আর কমতে, কিন্তু সেই জিনিসটা কিন্তু অতি সূক্ষ্ম হয়, কিন্তু জিনিসটা কিন্তু হয়ে থাকে। কেলাসন প্রক্রিয়া। তৃতীয় কি? চাপমোচনের ফলে প্রসারণ। এবার জৈবিক প্রক্রিয়া, তারপরে কলয়েডের উৎপাটন, আর হচ্ছে পেরি রাইস বর্ণিত এই 5টি প্রক্রিয়া ছাড়াও বৃষ্টিপাত ও আর্দ্রতার প্রভাবে যান্ত্রিক আবহবিকার দেখতে পাওয়া যায়। এবার এই যে ভাগগুলো সেগুলো একের পর এক আমি বলছি। এবার এখানে কিন্তু চিত্র দেওয়া আছে, তোমরা দেখে কিন্তু বুঝতে পারবে যে জিনিসটা কী। তাপের প্রভাবে শিলার সংকোচন ও প্রসারণ। পর্যায়ক্রমে দিবারাত্রি এবং ঋতু পরিবর্তনের ফলে দৈনিক ও বার্ষিক উষ্ণতার প্রসার বৃদ্ধি পায়। যেমন দিনের বেলা তাপ বেড়ে যাচ্ছে, আবার রাত্রেবেলা কিন্তু তাপটা কমে যাচ্ছে। এবার এই প্রভাবটা কিন্তু শিলার ওপর ভালো রকমই পড়ে। এবার দেখো, ঋতু পরিবর্তন, মানে বর্ষার দিনে বৃষ্টি হচ্ছে, তার জন্য ওয়েদারটা স্যাঁতস্যাঁতে থাকে, আবার শীতের দিনে ঠান্ডা থাকে, আবার যখন প্রখর দাবদাহ মার্চ মাস, এপ্রিল মাস, এই সময়টা কিন্তু অতিরিক্ত গরমের জন্য শিলার কিন্তু সংকোচন ও প্রসারণ হয়ে থাকে। যে দিবাভাগে যখন সৌরকিরণ শিলাস্তরের ওপর সরাসরি পড়ে থাকে, রাত্রেবেলা কিন্তু সেই হিসাবে থাকে না। এবার দেখো, এখানে যান্ত্রিক আবহাওয়ার যে 3টি পদ্ধতিতে শিলার যেমন যান্ত্রিক আবহবিকা হয়েছে, সেটা এই যে চিত্রটার মধ্যে দেখা যাচ্ছে। 1 নম্বরে দেখো, প্রস্তরচাই, বিচ্ছিন্নকরণ বা খণ্ডীকরণ, স্বল্পমোচন, আর হচ্ছে তোমার বিচূর্ণীকরণ, আর হচ্ছে তোমার কি ক্ষুদ্রকণা বিসরণ। এবার এখানে যে চিত্রটা প্রথমে দেখা হয়েছে, যে এখানে দেখো পাথরগুলোতে যে কোনো ভূপ্রাকৃতিক যে চাপগুলো, সে রোদ, তাপ, বৃষ্টিপাত বা ঠান্ডা গরম, এগুলোর জন্য দেখো এই যে বড় একটা পাথর, সে পাথরটা ধীরে ধীরে ওই যে তার কিন্তু তার যে ধর্মটা কিন্তু অক্ষুণ্ণই আছে, যে পাথরগুলো ভেঙে ভেঙে এখানেই পড়েছে। আবার দেখো এই জিনিসটা কী হয়েছে, এই পাথরটাতে এই যে ওপরের ভাগটা কিন্তু খুলে সামনেই পড়ে গেছে। আবার দেখো এই যে ইটের আস্তরণগুলো থাকে, এগুলো কিন্তু আলগা হয়ে গেছে। আবার এই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে পাথরগুলো ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে, 4 নম্বর চিত্রতে দেখা যাচ্ছে। এবার যে এখানে যে আমরা দেখলাম যে 3টি পদ্ধতিতে শিলা যান্ত্রিক আবহবিকার সংগঠিত হয়, এখানে যে 3টি পয়েন্ট আছে, যে প্রস্তরচাই এবং বিচ্ছিন্নকরণ, খণ্ডীকরণ, স্বল্পমোচন, এগুলো কী করে হয় সেখানে আমি একটু আলোচনা করছি। এবার দেখো এই যে জিনিসটা আছে, যে প্রস্তরচাই, বিচ্ছিন্নকরণ বা খণ্ডীকরণ, যেহেতু শিলাস্তর তাপের কুপরিবাহী, শিলা দিয়ে যে সবসময় সব শিলা দিয়ে যে সবসময় যে তাপ সরাসরি প্রবেশ করবে সেটা না। এর জন্যই আমাদের যখন বাড়ি বানানো হয়, তখন অনেকে দেখবে বিভিন্ন রকমের ইটের ব্যবহার করে থাকে। এখন নতুন নতুন অনেক ধরনের ইট বেরিয়ে গেছে, আগে তো ওই ব্রাউন কালারের যেগুলো থাকতো ওগুলোই দিত। তো এগুলো দেওয়ার কারণটা কি, ওই যে বাইরের যে গরম উত্তপ্ত হাওয়াটা কিংবা উত্তপ্ত তাপ, সেটা কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। তো সেখানে কি হয়, আমরা কিন্তু বিভিন্ন রকমের শিলা ব্যবহার করে থাকি। শিলাসমূহের ওপর স্তর উত্তপ্ত হয়ে আয়তনে বৃদ্ধি পায়। তাই মরু অঞ্চলে কি হয়, দিনের বেলা যখন সূর্যের প্রখর তাপ থাকে, তখন কিন্তু এই দেখো চিত্রতে লেগেছে প্রস্তরচায়ের বিচ্ছিন্নকরণ। কীভাবে দেখো এই জিনিসটা কীভাবে ভেঙেছে, দেখেছো? এই যে নিচে দেখো, এই জিনিসটা কিন্তু এখানে এটা কিন্তু কোনো ব্যালেন্স নেই, ভাঙারও পদ্ধতিটা দেখো। এবার দেখো, এর ফলে শিলার ওপরের আস্তরণ কিন্তু ধীরে ধীরে আলগা হয়ে যায় এবং পীড়নের সৃষ্টি হয়। পীড়নে মানে এটা কিন্তু তার ভেতরে একটা যে চাপ,
চাপের সৃষ্টি, এই পীড়নের একটা সহ্য সীমা আছে, তাই অতিক্রম করলেই শিলাস্তরে অজস্র সমান্তরাল উলম্ব বা দারুণের মানে লম্বালম্বিভাবে বা এই সমান্তরালভাবে কি হয় সেখানে কিন্তু ফাটল ধরে যায় এবং কিছুদিনের মধ্যে ওপর ও নিচের থেকে দুটি শিলার সমান্তরাল ফাটকের মধ্যে সৃষ্টি হয় বিভেদ এবং শিলা কিন্তু শিলাস্তরটি মূল শিলার থেকে বা আদি শিলার থেকে মানে একটা যে মেন যে পার্টটার থেকে সেখান থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এই প্রক্রিয়াকে বলে প্রস্তরচায়ের বিচ্ছিন্নকরণ বা খণ্ডীকরণ, মানে একটা গোটা একটা শিলার থেকে সেখান থেকে কিন্তু ভেঙে ভেঙে তার সাইডে পড়ে যাচ্ছে। যে প্রথম চিত্রে যখন দেখলে যে এই যে গোটা একটা পাথর তার এই দেখো সাইডে ছোটো 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 গুড়ি গুড়ি পড়েছে, তো এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। আর এই যে মাঝখানে মাঝখানে যে দাগগুলো দেখছো এগুলো কিন্তু প্রচণ্ড তাপের ফলে এগুলো কিন্তু চির ধরা যাকে বলে সেটা হয়েছে। স্বল্পমোচনটা কি? নেক্সট, শিলার তাপের কুপরিবাহী, এটা তো বারবার বলা হচ্ছে। এর ফলে কি হয়, ক্রমাগত তাপ হ্রাস বৃদ্ধির ফলে শিলাস্তর উপরিভাগ যেমন ক্রমশ অন্তর্ভাগের দিকে একটি তাপীয় ঢালের সৃষ্টি হয়। উত্তাপের হ্রাস বৃদ্ধির দরুন সংকোচন ও প্রসারণের ফলে সমপ্রকৃতির শিলাস্তরগুলি ক্রমশ আলগা হয়ে যায়, পেঁয়াজের খোসার মতন একের এক পর এক খুলতে থাকে। এই প্রক্রিয়াকে বলে স্বল্পমোচন। এবার দেখো, একটা শিলা বা একটা পাথর যদি একটা তৈরি যখন হয় তখন তো সেম বেসিসের শিলা তৈরি হবে না, সেখানে বিভিন্ন রকমের উপাদান থাকতেই পারে। হ্যাঁ, কখনো হয়তো এখানে এক ধরনের উপাদান বেশি, সেকেন্ড ধাপে অন্য ধরনের, তার উপরে তার নিচে আরও অন্য ধরনের শিলার তো বিভিন্ন রকমের ধরন থাকতেই পারে। এবার সেই শিলার এক একটা শিলার এক এক রকম তাপ সহ্য করার ক্ষমতা এবং তা গ্রহণ করে তার প্রতিফলনের ক্ষমতাটাও আলাদা থাকে। তো এই স্বল্পমোচনটা কী জিনিস, যে এই ধরনের শিলায় কি হয়, যেগুলো শিলা মিক্সড থাকে সেখানে তাপের যেহেতু তারতম্য থাকে তাই একই প্রকৃতির শিলার অংশগুলো মানে আলাদা আলাদা করে ভেঙে গিয়ে পেঁয়াজের খোসার মতন। দেখুন এই চিত্রটা আর এই চিত্রটা দেখো, এখানে যখন এই যে এই পার্টটা দেখা যাচ্ছে যেখানে অঙ্কন করে দেওয়া হয়েছে, এই পার্টটা ধরো এক ধরনের শিলায় গঠিত, অপরটা অন্য ধরনের, তো এটা কীভাবে খুলবে, যেভাবে আমরা পেঁয়াজের খোসা খোলা হয় সেইভাবে ফুলে ফুলে গিয়ে স্বল্পমোচন। এবার স্বল্প কথাটা এখানে কেন এসেছে, যেহেতু গাছের ছাল বা মাসের আঁশ সে এই কথাটি আর কি স্বল্প যে কথাটা সেই এই মাছের আঁশ ও গাছের ছাল থেকেই নেওয়া হয়েছে। যেমন গ্রানাইট জাতীয় শিলাগঠিত অঞ্চলে এই প্রকার আবহবিকার দেখা যায়। এই জাতীয় আবহবিকার গোলাকৃতি ভূমিরূপের সৃষ্টি করে। তো এই জাতীয় কীরকম গোলাকৃতি সৃষ্টি করে, তাহলে বোঝা গেল যে স্বল্পমোচনটা কি। আজকে এত পর্যন্তই থাকুক, পরদিন আমি আবার পরের পার্টগুলো আলোচনা করব। তাহলে এখানে আমরা কি দেখতে পারলাম, যে যান্ত্রিক আবহবিকার ভেতরে যে কি ধরনের আবহবিকার প্রক্রিয়া, তারপর সেটার এই তাপের প্রভাবে যে শিলার মানে বার বেড়ে যাওয়া কমে যাওয়া, তার ভেতরে আবার দুটো আজকে আমরা আলোচনা করলাম, প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ আর হচ্ছে স্বল্পমোচন। তারপর কাল আমি নেক্সট আরও একটা পার্ট ক্ষুদ্র কণার বিসরণ আলোচনা করব। আজ এত পর্যন্তই থাক, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তখন একটু অসুবিধা হয় আপলোড করতে, তার জন্য আমি এতটুকুনিতেই রাখলাম। নেক্সট দিন আমি আবার বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।